রাতের কালো আঁধারে হঠাৎই এক মহিলা কণ্ঠে ভরা কান্নার আওয়াজ শুনে প্রথম দিন কাজে আসা সম্রাটের আত্মা পর্যন্ত কেঁপে ওঠে। এটা কার কান্নার আওয়াজ? আমি আসা থেকে তো কাউকেই ওই 11 নম্বর রুমে ভর্তি হতে দেখিনি। আর এমনিতেও তো শুনেছি ওই রুমটি সবসময় বন্ধই থাকে। তাহলে এই ভেবে সম্রাটের বুকের ভেতর পর্যন্ত কেঁপে ওঠে, কারণ সে জানতো সেই ঘরে কোনো পেশেন্টই থাকে না। কিন্তু তার সত্ত্বেও সে ভয়ে ভয়ে সেই ঘরটির দিকে এগোতে থাকে, শুধু একবার দেখার জন্য ওই নরকীয় যন্ত্রণাময় কান্নার আওয়াজটি কোথা থেকে আসছে। দরজার কাছে পৌঁছে সম্রাট দরজায় থাকা কাঁচের মধ্যে দিয়ে ভেতরে উঁকিঝুঁকি মেরে দেখতে থাকে, কিন্তু সে তখন সেখানে কিছুই দেখতে পায় না। আর সেই নরকীয় যন্ত্রণাময় কান্নার আওয়াজটিও তখন বন্ধ হয়ে যায়। কিন্তু হঠাৎই সেই দরজাটি জোরে জোরে ধাক্কা মারার আওয়াজে সম্রাট চমকে ওঠে আর প্রচণ্ড ভয় পেয়ে যায়। কে 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 ওখানে? সামনে এসো বলছি। সম্রাটের এটা বলা মাত্রই সেই ভয়ানক যন্ত্রণাময় কান্নার আওয়াজটি আবারও শুরু হয়ে যায়। একদিকে দরজা ধাক্কানোর ভয়ানক শব্দ ও অন্যদিকে ওই যন্ত্রণাময় কান্নার আওয়াজে ভয়ে সম্রাটের পায়ের তলা থেকে মাটি পর্যন্ত সরে যায়। এই দেখে সে প্রচণ্ড ভয় পেয়ে সেখান থেকে পালাতে শুরু করে। কিন্তু হঠাৎই সে দেখে এক অশরীরী মহিলা তার সামনে এসে দাঁড়িয়ে আছে। কে তুমি? কি চাও আমার থেকে? সম্রাট জিজ্ঞেস করতেই তার মুখ থেকে শাড়ির আঁচলটা আস্তে করে সরে যায়। কিন্তু তার ক্ষত বিক্ষত নরকীয় যন্ত্রণাময় শরীরটি দেখে সম্রাট চিৎকার করে ওঠে। আর তখনই সে সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। আর সেই অশরীরী দেহটিও হাওয়ার সাথে কোথায় যেন মিলিয়ে যায়। কিছু সময় পর সম্রাটের জ্ঞান ফিরে আসতে সে দেখে এই গ্রামেরই ডক্টর ব্যানার্জি তাকে ঘিরে দাঁড়িয়ে আছে। কি হয়েছিল সম্রাট? তুমি হঠাৎ নিচে পড়ে গেলে কি করে? স্যার বাঁচান আমাকে। ওই 11 নম্বর রুমে একটু আগে কেউ একজন ছিল স্যার। তার শরীর যেন কোনো পশু ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে। ও কোনো মানুষ ছিল না স্যার। কি সব যে বলছো সম্রাট, তোমার আবার মতিভ্রম হলো নাকি? মানুষ নয় তো কি, ভূত? হ্যাঁ, না না স্যার, সে যেন এক পিশাচিনী। বুঝলাম। সারাদিন ওভারটাইম করে তোমার মাথাখানা একদম খারাপ হয়ে গেছে। এক কাজ করো, তুমি এখানে শুয়ে রেস্ট করো। হসপিটালের বাকি কাজটা আমি একাই সামলে নেব। আর এইসব ভূত পিশাচের গল্প বাদ দাও দেখিনি। তুমি হয়তো কিছু হ্যালোসিনেট করেছো। এসব না ভেবে টানা একটা ঘুম দাও বাপু। আচ্ছা স্যার, ঠিক আছে। এই বলে ডক্টর ব্যানার্জি ঘর থেকে বেরিয়ে গেলেন। কিন্তু সম্রাট এসব নিছক হ্যালোসিনেট বলে উড়িয়ে দিতে পারল না। তাই সে ভয়ে ভয়ে চোখ নিয়ে ঘুমানোর চেষ্টা করল। জানালা দিয়ে জল এসে পুরো বিছানাটাই ভিজে যাচ্ছে। যাই গিয়ে বন্ধ করে দিই। সম্রাট জানালাটা বন্ধ করতে গিয়ে দেখে এই গভীর বৃষ্টির রাতে এক যুবতী মেয়ে বাইরে দিয়ে হেঁটে যাচ্ছে। ধারার মতো পুরুক ঝরে তোমারে। হঠাৎ সেই মহিলাটি পেছনে ঘুরতেই সম্রাট দেখে এই তো সেই অশরীরী দেহটি যাকে সে হসপিটালে একটু আগেই দেখেছিল। সম্রাট জানালা ধরে ভয়ে হতভম্ব হয়ে তার দিকে চেয়ে থাকে। কিন্তু হঠাৎই সেই ভয়ানক পিশাচিনীটি তার সামনে থেকে হাওয়ার মধ্যে কোথাও যেন মিলিয়ে গেল। কিন্তু সম্রাট কিছুই বুঝতে না পেরে এদিক ওদিক দেখতে থাকে। তখনই হঠাৎ করে সেই নরকীয় দেহটি তার সামনে উদয় হলো। সম্রাট ভয়ের সাথে সাথে সেখান থেকে পালিয়ে বিছানায় গিয়ে চাদর মুড়ি দিয়ে দিল। হঠাৎই এক নূপুরের শব্দ যেন ধীরে ধীরে সম্রাটের দিকে এগোতে থাকে, আর সে কুঁকড়ে গিয়ে থরথর করে কাঁপতে থাকে।
সেই ভয়ানক পিশাচিনীর আত্মাটি তার কাছে এসে দাঁড়ায়, আর সম্রাট প্রচন্ড ভয়ে একটু সাহস জুগিয়ে তাকে জিজ্ঞেস করে, তুমি কে? অ্যাঁ? অ্যাঁ? কে তুমি? আমি কে? তুই জানতে চাস আমি কে? শোন তাহলে। বুঝলি মা, এবারের বন্যাতে আমাদের সব ফসলই নষ্ট হয়ে গেছে রে। আর ব্যাংক থেকে যে 1 লাখ টাকার লোনটা নিয়েছিলাম সেটাও যে শোধ করতে পারছি না। ওরা আমাকে নোটিশ পাঠিয়ে বলেছে যে আর 3 দিনের মধ্যে টাকা না শোধ করতে পারলে ওরা আমাকে হাজতবাস করাবে রে। আর আমাদের সব জায়গা সম্পত্তিও নিয়ে নেবে বলেছে রে। আর যে আমার আত্মহত্যা করা ছাড়া কোনো পথই খোলা থাকলো না রে। এবার আমি কি করব রে মা? এইসব তুমি কি বলছো বাবা? আর কখনো যেন এইসব কথা তোমার মুখে না শুনি, আমি বলে দিলাম। তোমাকে ছাড়া আমাদের কি হবে কখনো তুমি ভেবে দেখেছো? আমি থেকেই বা তোদের কি বা ভালো করছি রে মা? দুবেলা দুমুঠো ভালো খাওয়াতেও পারি না তোদেরকে। এবার তো মনে হয় মাথার ওপরের ছাদটাও চলে যাবে রে মা। তুমি এত চিন্তা করো না বাবা, ঠিক কিছু একটা উপায় বের করবো আমরা। বাবা, একটা কাজ করলে হয় না? মা যে গয়নাগুলো আমার বিয়ের জন্য রেখে গেছিল সেগুলো বন্ধক রেখে ব্যাংকের সব টাকা শোধ করে দেওয়া যাবে বাবা। আমি বরং কালই একবার ব্যাংকে গিয়ে টাকা পয়সা শোধ করে আসবো। তুমি আর এসব নিয়ে চিন্তা করো না তো। চিন্তা করে করে নিজেকে আর কষ্ট দিও না। এ তুই কি বলছিস রে মা? আমি কি এতটাই কুলাঙ্গার যে শেষমেশ আমাকে আমার মেয়ের গয়না বন্ধক রেখে টাকা জোগাড় করতে হবে? না না মা, এটা আমি কিছুতেই করতে পারবো না রে। এ তুমি কি বলছো বাবা? তুমি আমাকে এতটাই বড় ভাবো যে আমি আমার বাবার জন্য এতটুকুও করতে পারবো না? এই গয়নাগুলো কি আমার বাবার জীবনের থেকেও এতটা বড় হয়ে দাঁড়ালো বাবা? কিন্তু মা। আর কোনো কিন্তু না বাবা, এবার তুমি শুধু আমার কথা শুনবে ব্যাস। কালই আমি ওদের সব টাকা ফিরিয়ে দিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে রে, আমার পাগলি মেয়ে একটা। হ্যাঁ রে মা, তুই ওই রবীন্দ্রসঙ্গীতটা একবার গিয়ে শোনা না রে মা। মনটা খুব খারাপ লাগছে, একটু গান শুনলে যদি মনটা ভালো হতো। কোন গানটা বাবা? ওই যে ছোটবেলায় বৃষ্টির দিনে তুই আর তোর মা যে গানটা গাইতিস রে মা। আচ্ছা বাবা। শ্রাবণের ধারার মতো পুরুক ঝরে পুরুক ঝরে তোমারে সুরটি আমার বুকের পরে মুখের পরে শ্রাবণের ধারার মতো পুরুক ঝরে পুরুক ঝরে পূরবের আলোর সাথে পুরুক প্রাতে দুই নয়নে পূরবের আলোর সাথে পুরুক প্রাতে দুই নয়নে নিশীথের অন্ধকারে গভীর ধারে পুরুক প্রাণে নিশিদিনে জীবনে সুখের পরে দুঃখের পরে শ্রাবণের ধারার মতো পুরুক ঝরে পুরুক ঝরে। আজকে স্কুলে বেশি দুষ্টুমি করনি তো? না দিদি, আজকে একটু দুষ্টুমি করিনি। আর জানো, আজকে অঙ্কের স্যার আমাকে ভেরি গুড দিয়েছে। বাহ, তুমি তোমার গুড বয়। বাবা, তোর বাবা যে এরকম কাজ করার আগে তোদের কথা একটু ভাবলো না রে মা। তোরা এখন কি করবি, কোথায় যাবি? তোদের যে পথে বসিয়ে চলে গেল অভাগাটা। আমাদের বাঁচান মোড়ল মশাই, না হলে আমরা দুজনে না খেতে পেয়ে মরবো। আপনি শুধু আমাদের ভরসা। আপনি চাইলে
আমি আমার বাড়ির সব কাজ করে দিতে পারি। এ তুই কি বলছিস মা? তোর মতন একটা বাচ্চা মেয়েকে দিয়ে আমি ঝিগিরি করাবো? ছি ছি ছি। আচ্ছা, তুই তো নার্সের ট্রেনিং নিয়েছিস শুনেছিলাম। তুই বরং এক কাজ কর, কাল আমার সাথে গ্রামের ডাক্তারখানায় যাবি। আমি তোকে ডাক্তার বাবুর সাথে কথা বলে ওখানেই কাজে লাগিয়ে দেব। আমি যে কি বলবো, আপনি অনেক বড় বিপদের হাত থেকে আমাদের উদ্ধার করলেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ মোড়ল মশাই, অসংখ্য ধন্যবাদ। মোড়ল মশাইয়ের কথা মতো পরদিন তিনি আমায় গ্রামের হসপিটালে ডাক্তার ব্যানার্জির সাথে কথা বলতে নিয়ে গেলেন, আর সেখানে আমাকে কাজে লাগিয়ে দিলেন। বেশ ভালোভাবে আমাদের সংসার কেটে যাচ্ছিল, কিন্তু একদিন এরকম বৃষ্টির দিনে আরে নীলা, এই অবস্থায় তুমি কোথায় যাচ্ছ? এরকম অবস্থা তুমি বাড়ি যাবে নাকি? হ্যাঁ স্যার, দেখুন না কি অবস্থা। সবে বেরোতে যাচ্ছিলাম, আর সেই সময় এত জোরে বৃষ্টিটা শুরু হলো। এখন যে কিভাবে বাড়ি ফিরবো সেটাই ভাবছি। আহা নীলা, বৃষ্টি কি আর বলে কয়ে আসে বলো? এরকম দুর্যোগ তো আচমকাই আসে, কিন্তু এরকম অবস্থায় তুমি বাড়ি যাবে কি করে? হ্যাঁ স্যার, আমিও সেটাই ভাবছি। এই অবস্থায় এতটা রাস্তা আমি একা যাব কি করে? এদিকে ভাইও বাড়িতে একা আছে, কি যে করব কিছুই বুঝে উঠতে পারছি না। আচ্ছা নীলা, তুমি একটা কাজ করতে পারো। আজ রাতটা হসপিটালেই থেকে যাও, আর আজকের তো আমাদের অনেক রুমই ফাঁকা রয়েছে। তুমি বরং ওই 11 নম্বর রুমে আজ রাতটা থেকে যেও। আজ কোনো পেশেন্টই ওই রুমে ভর্তি হয়নি, আর রুমটি তো পরিষ্কারই আছে, তোমার থাকতে কোনো অসুবিধা হবে না। কিন্তু স্যার, ভাই বাড়িতে একা আছে, আর এরকম দুর্যোগের রাতে ভাইকে একা রেখে। আহা, তোমার গ্রামের সকল লোকজন তো আছেনই, তুমি এত চিন্তা করো না। ওরা সকলে তোমার ভাইকে দেখে শুনেই রাখবে। আর এরকম ঝড় বৃষ্টির রাতে তুমি বাড়ি যাবেই বা কি করে? তার থেকে ভালো তুমি আমার কথাটা শোনো। আজ রাতটা বরং তুমি এখানেই থেকে যাও। বাড়ি ফিরতে গিয়ে এই দুর্যোগের সময় তোমার কোনো ক্ষতি হয়ে গেলে তখন তোমার ভাইকে কে দেখবে বলো? হ্যাঁ স্যার, আমি বুঝতে পারছি। ঠিক আছে, আজ রাতটা তাহলে আমি এখানেই থেকে যাচ্ছি। কাল সকালে বৃষ্টিটা একটু ধরে এলেই আমাকে বাড়ি ফিরতে হবে। কাল সকালে ভাইয়ের স্কুল আছে, আর কাল তো ওর পরীক্ষাও আছে। আমি কাল সকাল সকালই বরং রওনা দেব। হ্যাঁ, তুমি বরং হাত মুখটা ধুয়ে ওই 11 নম্বর রুমে গিয়ে বসো। আমি তোমার জন্য রাতের জল খাবারের ব্যবস্থা করে দিচ্ছি। না না স্যার, সেসবের কোনো দরকার নেই। আমি তো সন্ধ্যেবেলা হালকা টিফিন করেছিলাম। আমি আর রাতে কিছু খাবো না। এমনিও আপনি আমার জন্য অনেকটা সাহায্য করলেন। আমার জন্য আপনাকে এত কিছু করতে হবে না স্যার। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এ তুমি কি বলছো নীলা? তুমি এত বড় একটা রাত্রি না খেয়ে থাকবে? এ আবার হয় নাকি? আর আজ রাতে আমিও তো এখানেই থাকছি, তাই আমি তো আমার জন্য খাবার আনাতামই। তার সাথে নয় তোমার খাবারটাও আনিয়ে নেব, কেমন? আচ্ছা স্যার, ঠিক আছে। এরপর আমি ডাক্তারবাবুর দেওয়া খাবার খেয়ে 11 নম্বর ঘরে গিয়ে ঘুমিয়ে পড়লাম। হঠাৎ এক অসম্ভব যন্ত্রণায় আমার ঘুম ভেঙে যায়, আর আমি দেখি ডাক্তারবাবু। এ কি ডাক্তারবাবু, এ কি করছেন আপনি আমার সাথে? আমার জামা কাপড় কোথায়? হ্যাঁ মামনি, তোকে আমি আজ হাতের মুঠোয় পেয়েছি। অনেক দিন ধরেই আমি তোকে টার্গেট করে আছি বুঝলি, তাই আজ তোর খাবারে আমি ঘুমের ওষুধ মিশিয়ে দিই, যাতে রাত্রিবেলা তোর সাথে আমি একটু খেলতে পারি। আমাকে ছেড়ে দিন, এরকম করবেন না আমার সাথে। দয়া করে আমায় ছেড়ে দিন ডাক্তারবাবু, দয়া করে আমায় ছেড়ে দিন। না না মামনি, জেগে যখন গেছো তখন তো তোকে আর ছাড়া যাবে না রে। নাহলে এই গ্রামবাসী তো আমাকেও ছাড়বে না। তোকে আজ মরতেই হবে রে মামুনি। এরম করবেন না ডাক্তারবাবু, আমার বাড়িতে একটা ছোট ভাই আছে। আমি শেষে গেলে ওর কি হবে বলুন? এইটুকু দয়া করুন আমার উপর, দয়া করে ছেড়ে দিন আমায়। কেন যে তুই ঘুম থেকে উঠতে গেলি রে মামনি? ঘুম থেকে না উঠলে তো তোকে তো আর নিজের প্রাণটা দিতে হতো না। ওই শয়তান পিশাচের হাত থেকে বাঁচার জন্য আমি অনেক চিৎকার করি, কিন্তু রাতের আধারে আর বৃষ্টির অতল গভীরে আমাকে বাঁচাতে কেউ আসে না। আর সেই পিশাচটা আমাকে খুন করে,
আর এই হসপিটালের নিচে আমাকে পুঁতে দেয়। এবার তুই আমায় বল, আমার কি দোষ ছিল যে আমাকে এইভাবে মরতে হলো? তাহলে আমি তো তোমার কোনো ক্ষতি করিনি বলো, যা করেছে ওই শয়তান ডাক্তারটা করেছে, তাহলে তুমি আমাকে কেন কষ্ট দিচ্ছ? আসলে আমি তোকে না, ওই শয়তান ডাক্তারটাকেই মারতে চাই, কিন্তু ওকে মারার জন্য আমার তোর দেহটা লাগবে। আমি কোনো মানুষের দেহে প্রবেশ না করতে পারলে কোনো মানুষকে হত্যা করতে পারবো না। না না, আমি আমার দেহর মাধ্যমে কোনো মানুষকে হত্যা করতে পারবো না, সেও যত খারাপই মানুষ হোক না কেন। আমি কাউকে খুন করতে পারবো না, আমি কিছুতেই আমার দেহ তোমাকে দেব না। আজ এই ঘটনাটা যদি তোর কোনো মা বোনের সাথে ঘটতো, তাহলেও কি তুই ওই শয়তান ডাক্তারটাকে ছেড়ে দিতিস? মা! এটা শুনে সম্রাটের অতীতের কথা মনে পড়ে যায়, কিভাবে তার বাবা মারা যাওয়ার পর তার কাকা তার মায়ের ওপর কি নৃশংস অত্যাচার চালাতো, কিন্তু সম্রাট তখন এই অত্যাচারের থেকে তার মাকে মুক্তি দিতে পারেনি। কিন্তু আজ তার কাছে সুযোগ আছে ওই শয়তান ডাক্তারটিকে শাস্তি দেওয়ার। ঠিক আছে বোন, আমি তোমাকে আমার দেহটা দিলাম ওই শয়তান ডাক্তারটাকে মেরে ফেলার জন্য। তুমি ওকে এমন শাস্তি দিও যেন ওর আত্মা পর্যন্ত কেঁপে ওঠে। তোমাকে অনেক ধন্যবাদ দাদা। এই বলে নীলার আত্মা সম্রাটের ভিতরে ঢুকে গেল। এ কি সম্রাট, তোমায় বললাম না গিয়ে রেস্ট নাও। আর এমনিও তো আজ হসপিটালে তেমন পেশেন্টের ভিড়ও নেই। এই শয়তান পিশাচ, তোর মৃত্যু হবে আজ। কি সব বাজে কথা বলছো তুমি? তোর পাপের ঘোড়া পূর্ণ হয়ে গেছে শয়তান। তুই জানিস তুই কার সাথে কথা বলছিস? আমি তোকে মেরে এই হসপিটালে পুঁতে দিলে কেউ টেরও পাবে না রে। যেমন করে নীলাকে অসম্ভব যন্ত্রণা দিয়ে হত্যা করেছিলি। তুই কি করে জানলি এই কথাটা? কে তুই? কারণ আমি হলাম সেই নীলা। নীলা? নীলা, আমাকে ছেড়ে দাও নীলা, আমার ছোট ছোট ফুটফুটে বাচ্চা আছে নীলা। আমিও তোকে সেদিন ছেড়ে দিতে বলেছিলাম, অনেক কাকুতি মিনতি করেছিলাম তোর কাছে, তুই আমায় সেদিন ছেড়ে দিয়েছিলি শয়তান। তাহলে আজ আমি তোকে কি করে ছেড়ে দেব? না নীলা, না না না। কি বাবু, আজকে স্কুলে বেশি দুষ্টুমি করনি তো? না না দাদা, আমি একটু দুষ্টুমি করিনি আজকে। আর জানো দাদা, আজকে অঙ্কের স্যার আমাকে ভেরি গুড বলেছে। বাহ বাহ, খুব ভালো ছেলে। শ্রাবণীর ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে।